আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। স্বৈরাচার যাতে আবার ফিরে না আসতে পারে সেজন্য নতুন করে শপথ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই জন্য রাষ্ট্র কাঠামোকে গড়ে তোলা হচ্ছে বলে জানান তিনি। জুলাই ক্যালেন্ডার উদ্বোধন শেষে প্রধান উপদেষ্টা জুলাইকে জাগরণের এবং ঐক্যের মাস হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। জুলাই অভ্যুত্থানের সেই অগ্নিঝরা সংগ্রাম, ছাত্র জনতার বহু রক্তের বিনিময়ে পতন হয় শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের। প্রধান উপদেষ্টা কার্যালয়ে আয়োজিত জুলাই স্মরণ অনুষ্ঠানে দেখানো হয় দৃষ্টি হারানো এক যুবকের কথা। কোথায় আছে অবস্থানটা দেখার জন্য আমি আসলে মাথাটা একটু সামান্য উকি দিই, মানে এভাবে একটা গলির ভেতর থেকে এভাবে একটু উকি দিই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীকে দেয়া হয় বৃত্তি। পরে ডক্টর ইউনূস বলেন, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেয়া ছিল অভ্যুত্থানের মূল উদ্দেশ্য। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এক অমোঘ ডাক। সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। প্রাথমিক বিজয় অর্জন হলেও চূড়ান্ত বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। গত বছরের জুলাইয়ে দেশের সকল শ্রেণীর, পেশা ও বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, আমরা চাই এই জুলাইয়ে সেই ঐক্য আবার সুসংহত হোক। ফেসিবাদ যাতে আর না আসতে পারে সেই জন্য প্রতি বছর জুলাই স্মরণ সভা করা হবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা প্রতি বছর এই সময়কালটা উদযাপন করব, যাতে পরবর্তীতে 16 বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবার এই অভ্যুত্থান করার জন্য। আমরা প্রতি বছর এটা করব, যাতে কোন স্বৈরাচারের কোন চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। জুলাই ক্যালেন্ডার অনুযায়ী 36 দিন ব্যাপী নানা আয়োজন থাকবে বলেও জানানো হয় অনুষ্ঠানে। তৌহিদুর রহমান, আরটিভি, ঢাকা। কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক অনুষ্ঠান। জুলাই শহীদ ও আহতদের শ্রদ্ধা জানাতে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। উদ্বোধন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দর্শক, এই মুহূর্তে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আছেন সহকর্মী রুদ্র রফিক। সরাসরি চলে যাচ্ছে সেখানে। রফিক, জানাবেন জুলাই গণ অভ্যুত্থানের আয়োজনে কি থাকছে, এছাড়া আপনার কাছে সেখানে আর কি তথ্য আছে জানাবেন। ফারিয়া, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান এবং এই জুলাই আন্দোলনে নিহত এবং আহতদের স্মরণ করতে, যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের স্মরণে কিন্তু 36 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেই কর্মসূচি কিন্তু গেল রাত থেকে শুরু হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে আজ 1 জুলাই গণতন্ত্রের অভিযাত্রা, জুলাই ঐক্য এবং গণতন্ত্রের অভিযাত্রা শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিকেল 3টায় এই আলোচনা সভাটি শুরু হবে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এবং উদ্বোধক হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে যে সকল রাজনৈতিক দলগুলো এই জুলাই আন্দোলনে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে, স্বৈরাচার শেখ হাসিনা পতনের আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, সেসব নেতারা কিন্তু আজকের এই আন্দোলনে, আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। আমরা ইতিমধ্যে আরও যেটি জানতে পেরেছি যে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেসব শহীদ পরিবারের সদস্যরা কিন্তু আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন এবং তারা, আমি এর আগে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অনুষ্ঠানস্থলের সামনে কিন্তু ইতিমধ্যেই আসলে লোকারণ্য হয়ে গেছে।
প্রত্যেকটি বিভাগ থেকে আসলে যারা এই শহীদ পরিবারের সদস্যরা রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং খুবই সুশৃঙ্খলভাবে এই প্রোগ্রামে ঢোকার জন্য যে প্রবেশপত্র বা একটি কার্ড তাদেরকে দেওয়া হচ্ছে, যার তথ্য যাচাই বাছাই করে প্রত্যেকটি বিভাগের জন্য কিন্তু আলাদা আলাদা বুথ করা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু অনুষ্ঠানস্থলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেশ কয়েকজন চলে এসেছেন এবং বিএনপির যারা নেতৃত্বে রয়েছেন, বিশেষ করে আজকের এই অনুষ্ঠানটি সফল করার জন্য যারা কাজ করছেন, বিভিন্ন উপকমিটির যারা প্রধান রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে প্রোগ্রাম স্থলে চলে এসেছেন। একেবারেই প্রোগ্রাম শুরু হতে মাত্র অল্প কিছুক্ষণ সময় বাকি। সবাই আসছেন। বিএনপি নেতারা যেটি বলছেন যে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন এবং যারা শহীদ হয়েছেন, আসলে সামনের দিনের যে গণতন্ত্রের অভিযাত্রা, গণতন্ত্রের পথকে মসৃণ করতে কিন্তু প্রেরণা জুগিয়েছে এই আহত এবং শহীদরা। বিএনপি গত 16 বছর ধরেই আসলে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে যাচ্ছিলেন। নানা ধরনের গুম খুনের শিকার হয়েছেন তাদের দলের নেতাকর্মীরা। সেই আন্দোলন আসলে সফল হয়েছে কিন্তু 2024-এর এই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে, এবং বিএনপি যেটি চায় এই আন্দোলনের প্রেরণাকে সামনে নিয়ে, এই আন্দোলনের প্রেরণাকে বুকে ধারণ করে সামনের দিনে আসলে গণতন্ত্রের অভিযাত্রা, গণতন্ত্রের পথ যেন আরো মসৃণ হয়, বাংলাদেশ যেন আসলে গণতন্ত্রের। রফিক, আপনাকে ধন্যবাদ। এর আগে জাতীয় সঙ্গীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে ঐতিহাসিক জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ করে ছাত্রদল। ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সোমবার রাত 12টার পর কেন্দ্রীয় শহীদ মিনারে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল শিরোনামে এই কর্মসূচি পালন করেন সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মী। এ সময় রিজভী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একসময় ছিল ভয় আর আতঙ্কের প্রতীক, আজ তা আশার আলো ছড়াচ্ছে। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এরই বিস্তারিত। অসংখ্য মোমবাতির আলোয় মধ্যরাত আলোকিত হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। আর এই আলোক প্রজ্বলনের মাধ্যমে 36 দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করে জাতীয়তাবাদী ছাত্রদল। বক্তারা বলেন, হাজারো মানুষের রক্ত ও ত্যাগের মাধ্যমে অর্জিত হয় জুলাই বিপ্লব, যে বিপ্লবে পতন হয়েছে ফেসিবাদের। শহীদ ওয়াসিম, সাইদ, মুগ্ধ কিংবা জুলাই আন্দোলনের কারো রক্তই বৃথা যাবে না। হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে সে আমার ভাই সাইদ, চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম সহ হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিস্ট খুনি হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি। আওয়ামী লীগ প্রতিটি মুহূর্তে আমাদের সংসদের ব্যবস্থার অভিযাত্রাকে তারা বাধাগ্রস্ত করেছিল। তারা পার্মানেন্টলি তারা সংসদ বয়কট করার মধ্য দিয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যাদের শহীদের বিনিময়ে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি, তাদের সকলের আবার আত্মার মাগফিরাত কামনা করছি। প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এটি শুধু মোমবাতি প্রজ্বলন নয়, গণতন্ত্রের নতুন যাত্রার সূচনা। আগামী দিনের স্বাধীনতা, আগামী দিনের কথা বলা, আগামী দিনের সুস্পষ্ট উচ্চারণের সেই গণতন্ত্রের বিস্ময়কর আলোকের প্রজ্বলন আমি এখানে দেখতে পেলাম আজকের এই মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে। আমার এখানে অধিকার আর সংগ্রামের মুক্ত কণ্ঠের আওয়াজ এখানকার গাছপালার মধ্যে দিয়ে প্রতিনিয়ত প্রবাহিত হচ্ছে। ছাত্রদলের কর্মসূচির মাধ্যমে শুরু হওয়া বিএনপির কর্মসূচি চলবে আগামী 5 আগস্ট পর্যন্ত। রাজীব হাসান, মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। আবু সাইদের মৃত্যু স্বৈরাচার পতনের ক্রিয়ান্বয়ের ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম। সকাল 11টার দিকে রংপুরের শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। এর আগে কবর জিয়ারতের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির আনুষ্ঠানিকতা ও পদযাত্রার সূচনা করেন এনসিপির নেতারা। কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা এই সময় আবু সাইদের পরিবারের খোঁজ খবর নেন। পরে পদযাত্রা নিয়ে গাইবান্ধায় যান তারা। বিকেলে আবারও রংপুরের বিভিন্ন পয়েন্টে পথসভা করে চেকপোস্টে সমাপনী অনুষ্ঠান হবে। দেশ গড়তে জুলাই পদযাত্রা শীর্ষক এই কর্মসূচি চলবে 30 জুলাই পর্যন্ত। রাষ্ট্র গঠনের জন্যই আমরা মূলত এই জুলাই পদযাত্রা। 64 জেলার মানুষের সাথে আমরা কথা বলবো, আমরা তাদের কথা শুনবো। আবু সাইদরা যে কারণে মারা গিয়েছিল
সেই স্বপ্ন, সেই আকাঙ্ক্ষা আমরা তাদের কাছে তুলে ধরব। আবু সাঈদ যেভাবে পুলিশের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, সেটাই জুলাই গণঅভ্যুত্থানে আমাদের অনুপ্রেরণা ছিল। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের বিরুদ্ধে আমাদের যে লড়াই, সেই লড়াইয়ের অনুপ্রেরণা যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধ সহ সকল শহীদদের এবং আহত যোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করবে। ফেসিবাদ মুক্ত গণমাধ্যম, গণহত্যাকারী ভারতীয় প্রক্সি হাসিনার বিচার, জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবিতে মার্চ ফর জুলাই রিডাইটস পালন করছে জুলাই ঐক্য। জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে তারা তাদের দাবি তুলে ধরেন। পরে সেখান থেকে হাইকোর্ট মাজার, দোয়েল চত্বর হয়ে শাহবাগের উদ্দেশ্যে 2024-এর আন্দোলনের সময় দেয়া স্লোগানগুলো দিয়ে মার্চ ফর জুলাই রিডাইটসের অবিলম্বে জুলাই সনদ ঘোষণার দাবি জানায় জুলাই ঐক্যের সদস্যরা। 1971 সালের পর এদেশে ছাত্র জনতার সবচেয়ে বড় আন্দোলন জুলাই গণঅভ্যুত্থান। কিন্তু পরাজিত ফ্যাসিস্টরা বসে নেই, তারা এই গণঅভ্যুত্থান ব্যর্থ করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গণসংহতি আন্দোলন ও তাদের বন্ধু প্রতিম সংগঠনের পক্ষ থেকে অভ্যুত্থানের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। বলেন, ফেসিবাদের সমস্ত অপতৎপরতা রুখে দিয়ে গণ অভ্যুত্থান সফল করতে হবে। সাকি বলেন, যারা গুপ্ত সন্ত্রাস চালানোর চেষ্টা করছে সেই সব অপরাধীকে আইনের আওতায় আনতে হবে। এক্ষেত্রে মব সৃষ্টির কোনো সুযোগ নেই। 1 জুলাই থেকে 36 দিন ব্যাপী 5ই আগস্ট পর্যন্ত এই জুলাই অভ্যুত্থানের বার্ষিকী উদযাপিত হবে। তার অংশ হিসেবে আজ 1 জুলাই আমরা প্রথমেই 24 জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সকল শহীদের প্রতি আমাদের শ্রদ্ধা, আমাদের ভালোবাসা নিবেদন করেছি। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আজকের শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানি আগামী সোমবার। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে এই শুনানি হয়, যেখানে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম রাষ্ট্রপক্ষের বক্তব্য উপস্থাপন করেন। উপস্থিত ছিলেন আসামি পক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন। শুনানিটি সরাসরি সম্প্রচারিত হয় টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর আগে সকালে এই মামলার গ্রেপ্তারকৃত আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে শেখ হাসিনার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয় দাবি করে তার রাষ্ট্র নিযুক্ত আইনজীবী বলেন, তার মক্কেলকে খালাস করতে সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি। সারা দেশের সব জায়গাতে একই পদ্ধতিতে হামলাটা হয়েছে এবং একটা নির্দেশের আলোকে প্রধানমন্ত্রীর থেকে নির্দেশ এসেছে, সেটা চেইন অফ কমান্ড বাস্তবায়নের মাধ্যমে পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনী, অক্সিলিয়ারি ফোর্সেস, তারা গ্রাউন্ড লেভেলে সব জায়গায় একই পদ্ধতিতে এই কাজটা করেছে। যে আমি মনে করি যে তার বিরুদ্ধে যে 5টি চার্জ আনা হয়েছে, এই চার্জগুলি সঠিক হয় নাই। এই চার্জগুলি সঠিক না বিধায় আমি ডিসচার্জের আবেদন দেব। 2016 সালের 1 জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলার 9 বছর আজ। দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা এটি। এই হামলায় বিদেশি নাগরিক সহ মোট 22 জনকে নির্মমভাবে হত্যা করা হয়। সেদিন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন 90JMBর 5 সদস্য বেকারিতে ঢুকে প্রথমে নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। নিহতদের মধ্যে 9 জন ইতালিয়ার, 7 জন জাপানের, 1 জন ভারতীয় এবং 3 জন বাংলাদেশি নাগরিক ছিলেন। 3 বাংলাদেশের মধ্যে 1 জনের দ্বৈত নাগরিকত্ব ছিল। এই নৃশংস হামলা প্রতিরোধের চেষ্টায় 2 পুলিশ কর্মকর্তা প্রাণ হারান। ইসলামিক স্টেট IS এই হামলার দায় স্বীকার করে। এই ঘটনার মামলায় 2019 সালের 27 নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল একজনকে খালাস দিয়ে 7 জনের মৃত্যুদণ্ডাদেশ দেন। এই অর্থ বছরের মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা বিবেচনায় আগেই নির্বাচনী বাজেট করে রেখেছে সরকার, এমনটি জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্বাচনের অর্থ বরাদ্দে কার্পণ্য করবে না সরকার। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এইসব কথা বলেন তিনি। আর নৌ পরিবহন উপদেষ্টা বলেন, এনবিআর কর্মকর্তাদের 3 দিনের শাটডাউনের কারণে চট্টগ্রাম বন্দরে বেশি ক্ষতি হয়নি। আগামী 6 মাসের জন্য বন্দর পরিচালনার দায়িত্বে কারা থাকবেন আগামীকাল সিদ্ধান্ত নেবে বন্দর কর্তৃপক্ষ।
নির্বাচনের জন্য অর্থ যা বরাদ্দ দেওয়া হয়েছে এবং নির্বাচনের অর্থ যা দেওয়া হয় সেটা কোনো আমরা কার্পণ্য করব না। পোর্ট অ্যাকচুয়ালি বন্ধ ছিল না, পোর্টে যে অবস্থা ছিল 3-4 দিনেরটা অলরেডি যেগুলি এক্সপোর্ট হওয়ার কথা ওগুলো ঢুকে গেছিল, কাজে ওইটাতে কোনো এফেক্ট হয়নি 3 দিন। যেটা এফেক্ট হয়েছে সেটা হচ্ছে এই জাহাজীকরণের পরে যেগুলো ভিতরে যাওয়ার কথা কাস্টম চেকিং এর পরে সেগুলোতে এফেক্ট হয়েছে। আমি এখন রিপোর্ট করিনি, বাট খুব বেশি একটা কিছু না। দেখছেন দুপুরের সংবাদ। এবার নিচ্ছে হাসান সংবাদ বিরতি, ফিরে আরও থাকছে। গাজায় থেমে নেই ইসরায়েলের নৃশংসতা। নতুন করে স্কুল ও ত্রাণ কেন্দ্র সহ একাধিক স্থানে হামলা, 95 ফিলিস্তিনি নিহত। এবং সিরিজের প্রথম ওয়ানডেতে কাল শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। নারী এশিয়ান কাপ বাছাই ইয়াঙ্গুনে কাল মিয়ানমারের প্রতিপক্ষ লাল সবুজরা। রাজধানীর কামরাঙ্গীরচরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে রকি হত্যা মামলার 2 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে লালবাগ বিভাগের ডিসি মোহাম্মদ জসিম উদ্দিন জানান, 22 জুন রাতে কামরাঙ্গীরচর এলাকায় মোহাম্মদ রকিকে 5 জন লোক ছুরিকাঘাতে হত্যা করে। মাদক ব্যবসা নিয়ে বিরোধ থেকে হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। এর আগে আবু কায়সার নামে এক মাদক ব্যবসায়ী খুন হন। ওই হত্যায় জড়িত এমন ধারণা থেকে রকিকে হত্যা করে আবু কায়সারের পরিবার। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামি আবু তালেব ও আবু বকর আপন 2 ভাই। তাদের বাবা দুলাল শেও হত্যার সময় স্পটে ছিল। দুলাল সহ বাকিরা পলাতক। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানায় পুলিশ। সিরাজগঞ্জে অব্যাহত রয়েছে যমুনা নদীর পানি বৃদ্ধি। বাড়ছে চলন বিল সহ অভ্যন্তরীণ নদ নদীর পানিও। ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বন্যা আতঙ্ক বিরাজ করছে। গত 24 ঘন্টায় 6 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সকালে শহর রক্ষা বাঁধ পয়েন্টে বিপদসীমার 132 সেন্টিমিটার নিচতে প্রবাহিত হচ্ছে যমুনা নদীর পানি। একই সময়ে কাজীপুরের মেঘাই ঘাট পয়েন্টে 6 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 154 সেন্টিমিটার নিচেতে প্রবাহিত হচ্ছে নদীটির পানি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ নাজমুল ইসলাম জানান, চলতি সপ্তাহে ধীর গতিতে হলেও অব্যাহত থাকবে যমুনা নদীর পানি বৃদ্ধি। জেলার সকল নদ নদীর পানি একযোগে বেড়ে যাওয়ায় নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বন্যা আতঙ্ক বিরাজ করছে। উঠতি ফসল নিয়ে দুশ্চিন্তায় রয়েছে চরাঞ্চলের কৃষকরা। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। কলম্বোর রানা সিংহে প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বুধবার বেলা 3টায়। ওয়ানডে ফরম্যাটে 2 দলের 57 দেখায় লঙ্কানদের 43 জয়ের বিপরীতে বাংলাদেশের জয় 12 ম্যাচে। এবার সেই সংখ্যাটাই বাড়াতে চায় মেহেদী মিরাজের দল। এদিকে বাংলাদেশের বিপক্ষে শক্তির বিচারে এগিয়ে থাকায় ঘরের মাঠে জয় নিয়ে ওয়ানডে সিরিজ শুরুর ব্যাপারে আশাবাদী লঙ্কানরা। এদিকে নারী এএফসি এশিয়ান কাপ বাছাই নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল মাঠে নামবে বাংলাদেশ। ইয়াঙ্গুনের থুমুম্বা স্টেডিয়ামে আফইদাদের প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী বাহারাইকে উড়িয়ে দিয়ে আসর শুরু করে পিটার বাটলারের শিষ্যরা। গ্রুপ সেরা হওয়ার মিশনে এই ম্যাচেও জয়ের ছন্দ ধরে রাখতে চায় বাংলার মেয়েরা। এদিকে ঘরের মাঠে তুর্কমেনিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ পর্বের লড়াই শুরু করেছে মিয়ানমার। বাংলাদেশের বিপক্ষে সহজ জয় নিয়ে মূল আসরের পথে এগিয়ে থাকতে চায় স্বাগতিকরা। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।